আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নভেম্বরের 17 তারিখেই বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে এবং সেটা কি এখনো ড্রাফট নাকি নিলাম, সেটার প্রাথমিক জবাবটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল যে তারা নিলামে যেতে চায়। তবে এখন আবার কানাঘুষা শোনা যাচ্ছে যে ড্রাফটের জায়গায় নিলামও হতে পারে এবং সেই নিলামটা যদি হয় তাহলে প্রত্যেকটা দলকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ বাজেট দেওয়া হবে, একটা ক্যাপ দেওয়া হবে, যে ক্যাপের ভেতরে তারা প্লেয়ারদেরকে নিলামের মাধ্যমে কিনে নিতে পারবেন। সো ওই বিষয়টা নিয়ে কতটুকু কি কাজ হচ্ছে, আমার মনে হয় বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, সেই ডিটেলস গুলো খুঁটিনাটি বের করার চেষ্টা করছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এখন খানিকটা টালমাটাল অবস্থা, কারণ জাহানারা আলমের যেই যৌন হয়রানির যে অভিযোগটা ছিল সেটা নিয়ে কিন্তু এখন মোটামুটি দেশের ক্রিকেট পাড়া একেবারে তোলপাড় লেগে গেছে এবং ওভারঅল এখানে আসলে গভর্নমেন্টের ইনভলভমেন্টও চলে এসেছে। আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও একটা উক্তি দিয়েছেন, তিনি বলেছেন যে সুষ্ঠু একটা তদন্ত প্রয়োজন এবং সেখান থেকে শাস্তি দেওয়ার কাজগুলো তারা করবেন। সো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা চলছে, তবে এরই ভেতর দিয়ে কিন্তু টুর্নামেন্টগুলো এগিয়ে যেতে থাকবে। বিপিএলটা অনুষ্ঠিত হবে এবং বিপিএল এর যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য খুব একটা বেশি সময় নেই। এখন দল যখন ঘোষণা করা হয়ে গেছে, যে 5টা দল আমরা পেয়ে গিয়েছি এবারে বিপিএল এর জন্য, সেই 5টা কনফার্ম টিমের নাম আমরা জানি। দুটো বিষয় নিয়ে খুবই রিউমার্স চলছে এখন, আমি জানি না যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে খবরগুলো এবং অনেক গুজবও থাকতে পারে। তবে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে আরো একটা দল নাকি ইনক্লুডেড হতে পারে এবং সেটা হলে 6 দলের একটা বিপিএল অনুষ্ঠিত হবে এবং সেই ষষ্ঠ দলটা কারা, কোন বিভাগের ফ্র্যাঞ্চাইজি সেটাও আমরা বুঝতে পারছি না এখনো, বাট এরকম একটা কানাঘুষা আছে যে 6টা দলেরও বিপিএল হতে পারে এবং সেই সাথে বিপিএল এর যে 5টা দলের কনফার্ম নাম হয়ে গেছে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্রেডমার্ক করে ফেলেছে, সেই 5টা দল হচ্ছে চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, তারপরে রাজশাহী ওয়ারিয়র্স আছে, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স। এই 5টা দল আপাতত কনফার্ম তারা এবারে বিপিএল এ অংশগ্রহণ করছে। ষষ্ঠ দলটা যদি আসে তাহলে আমরা হয়তো বুঝতে পারবো, সেই খবরটা হয়তো যে কোনো সময় চলে আসতে পারে বা এমনও হতে পারে এটা আসলে গুজব, হয়তো 5 দল নিয়েই খেলাটা অনুষ্ঠিত হবে। এবং যখন থেকে টিমগুলোর নাম কনফার্ম হয়ে গেছে তখন থেকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এই টিমগুলোর যে স্পেসিফিক পেজগুলো আছে সেখান থেকে কিছু ইনফরমেশন আমরা পাওয়া শুরু করছি। এখন অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল কোনটা সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। বেশ কিছু স্পোর্টস আউটলেট আছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজ যদি বলি, তারা কিন্তু বিভিন্ন ধরনের খবর বিভিন্ন সময় দিয়ে যাচ্ছে এবং অনেক সময় আবার সেটা প্লেয়ারদের সঙ্গেও কনফার্ম করা লাগছে, কারণ প্লেয়াররা অনেক সময় হাও বলছেন নাও বলছেন। এখন নিলামে যদি হয়, ডিরেক্ট সাইনিং এর বিষয়টা কি এখনো আছে কিনা বা এই নিয়মটা এই বিপিএল এর এবারের আসরের জন্য ভ্যালিড কিনা সেটা আমি জানি না। তবে যেহেতু বিপিএলটার দলগুলো কনফার্ম হয়ে গেছে, তারা ডেফিনেটলি বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেশন করছেন এবং বেশ কিছু জায়গা থেকে আমরা কিছু খবর পেয়েছি যে বিপিএল এর জন্য বিভিন্ন দল তারা কোন কোন খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করছে এবং কোন খেলোয়াড়দেরকে আমরা তাদের জার্সিতে দেখতে পারি। তো সেটারই একটা লিস্ট নিয়ে বেসিক্যালি আপনাদের সাথে বসেছি ভিডিওটি নিয়ে কথা বলার জন্য। এবং প্রথমেই যদি আমরা যাই ঢাকা ক্যাপিটালস, তাদের কিন্তু বেশ কিছু রিউমার্ড প্লেয়ারদের নাম আমরা দেখছি এবং যার মধ্যে সাব্বির রহমান রুম্মন, তিনি যদিও বলেছেন তার সাথে এখনো যোগাযোগ করেনি, বাট প্রবল সম্ভাবনা রয়েছে যে সাব্বির রহমান রুম্মন গত বছরের মতো এই বছরও বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন, সাকিব খানের দলেই হয়তো তিনি খেলবেন। এবং সেই সাথে তাসকিন আহমেদ, যাকে কিনা গত মৌসুমে আমরা দুবার রাজশাহীর হয়ে খেলতে দেখেছি এবং সেই টুর্নামেন্টে তাসকিন আহমেদ বিপিএল এর হিস্ট্রির বেস্ট বোলিং ফিগারটা অর্জন করেছিলেন, 14 রানে 7 উইকেটও তিনি পেয়েছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স আমাদের গত মৌসুমের বিপিএল এ। সো তাকে কিন্তু পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে। গতবার তিনি রাজশাহীর হয়ে খেলেছেন, এবারে রাজশাহী তো রাজশাহী ওয়ারিয়ার্স নামে আছে, তবে সেই দলটা তাসকিনকে নেয়ার আগেই ঢাকা ক্যাপিটালস তারা তাসকিনকে নেয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছে এবং মোস্ট লাইকলি তাসকিন আহমেদকে আমরা ঢাকার জার্সিতে দেখতে পারি এবারের বিপিএল মৌসুমে। সো তাসকিন ছাড়া আর কে আছেন ঢাকা ক্যাপিটালসে? এখনো পর্যন্ত বিদেশি প্লেয়ারদের খুব একটা আমরা সারা শব্দ পাইনি বা শুনতে পাইনি এবং সেই জায়গাটা আমরা দেশি প্লেয়ারদের মধ্যে একজনকে শুনতে পাচ্ছি যে তিনি হয়তো থাকতে পারেন, তিনি হচ্ছেন জাকির আলী অনিক। তাকেও হয়তো ঢাকা ক্যাপিটালস তাদের দলে ভেড়াতে পারে। জাকির গত মৌসুমে সিলেটের হয়ে খেলেছিলেন এবং ঢাকার হেড কোচ কে হবেন সেটা নিয়ে একটা আলোচনা চলছিল। আমরা শুনছিলাম যে মিজানুর রহমান বাবুল, তাকেই ঢাকা দলের হেড কোচ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং গত মৌসুমে এই ঢাকা ক্যাপিটালস দলের হেড কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। সুতরাং সেখানে হয়তো একটা পরিবর্তন আমরা দেখতে পারি। রাজশাহী ওয়ারিয়ার্স নতুন ফ্র্যাঞ্চাইজি, গত মৌসুমে রাজশাহী খেলেছিল তবে দুর্বার রাজশাহী নামে এবং এবার রাজশাহী ওয়ারিয়ার্স নামে তারা এসেছে এবং তাদের হেড কোচ হিসেবে হান্নান সরকার, তাকে চুজ করা হয়েছে, সে ব্যাপারটা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং এরই সাথে লোকাল প্লেয়ারদের কোটায় সো ফার আমরা শুনছিলাম তানজিদ তামিমকে নাকি রাজশাহী দলে ফেরানোর জোর চেষ্টা চালাচ্ছে এবং তিনি আলটিমেটলি রাজশাহী দলটায় ঢুকবেন কিনা বা তাদের হয়ে খেলবেন কিনা সেটা একটা বড় ফ্যাক্টর, কারণ তানজিদ তামিম অন্তত বিপিএল এ লোকাল ক্যাটাগরিতে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেম। সুতরাং তাকে
পাওয়ার জন্য সবগুলো দলই হয়তো চেষ্টা করবে এবং দেখা যাক শেষ পর্যন্ত তিনি কোথায় যান। রাজশাহীতে মুশফিকুর রহিমেরও নাকি খেলার কথা, এরকম একটা ব্যাপার আমরা শুনছি এবং বিদেশিদের সঙ্গেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে আলোচনা হয়তো করা শুরু করে দিয়েছে এবং তার মধ্যে ফরেন প্লেয়ারদের মধ্যে সাহিবজাদা ফারহানের নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। পাকিস্তানের এই ড্যাশিং ওপেনারকে রাজশাহী ওয়ারিয়ার্স তারা তাদের দলে ভেড়াতে চায় এবং সেটা করতে পারলে আমার কাছে মনে হয় ভেরি স্ট্রং একটা ওপেনিং পার্টনারশিপ হতে পারে। যদি তানজিদ তামিমও থাকেন এবং সাহিবজাদা থাকেন, দিস উইল বি আ ড্রিম পার্টনারশিপ ফর রাজশাহী ওয়ারিয়ার্স। সো এটা ভালো অ্যাকুইজিশন হতে পারে যদি তারা সাহিবজাদাকে পুরো সিজনের জন্য আনতে পারে। এছাড়াও শ্রীলঙ্কান পেস বোলার বিনুরা ফার্নান্ডো, তাকেও নাকি রাজশাহী ওয়ারিয়ার্স খুঁজছে বা তাকেও যোগাযোগ করে তাকে দলে ফেরানোর চেষ্টা করছে। গত মৌসুমে বিনুরা চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছিলেন এবং বেশ ভালো বল করেছিলেন। সো বিনুরার একটা স্টক ডেফিনেটলি আছে এবং আমার কাছে মনে হয় যে বেশ কিছু শ্রীলঙ্কান ক্রিকেটাররা এবারে বিপিএল হয়তো খেলবেন, পাকিস্তানের অনেক ক্রিকেটাররা হয়তো খেলবেন। সো সেই জায়গা থেকে বিনুরা ফার্নান্ডোকে রাজশাহী ওয়ারিয়ার্স নিতে পারলে অবশ্যই তাদের জন্য একটা পজিটিভ দিক হবে। যারা পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একটা, ধরেন ঢাকা ক্যাপিটালস তো একটা ছিল, রংপুর রাইডার্স যারা কিনা বহু বছর যাবত এই নামে এই ফ্র্যাঞ্চাইজিতে এই মালিকানার আন্ডারেই তারা বিপিএল এ খেলে যাচ্ছে। রংপুর রাইডার্সের অবশ্যই নুরুল হাসান সোহান ক্যাপ্টেন থাকারই কথা, তিনি বেশ কয়েক মৌসুম ধরেই তাদের ক্যাপ্টেন এবং আমার কাছে মনে হয় যে তিনি এবার ফিট থাকতে পারলে বিপিএল এর জন্য রেডি যদি হয়ে যান তাহলে ডেফিনেটলি তিনি ক্যাপ্টেন থাকবেন এই দলটায়, তাকে আমরা ধরে নিতে পারি যে তিনি আছেন। এবং বেশ কিছু খেলোয়াড়রা গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন, যেমন সৌম্য সরকার খেলেছেন, যেমন সাইফ হাসান খেলেছেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশের টি-20 সেটআপের ওয়ান অফ দ্য বেস্ট এবং আমার কাছে মনে হয় যে খুবই হাইলি সট আফটার একজন প্লেয়ার, তাকে পাওয়ার জন্য অনেকেই হয়তো দৌড়াদৌড়ি করবে। এবং সেই সাথে শেখ মেহেদি, তিনিও গত মৌসুমে রংপুরের হয়ে খেলেছিলেন, তাকেও রংপুর হয়তো তাদের দলে রাখতে চাইবে। সো সাইফ হাসানের যে বিষয়টা, সেখানেও কিন্তু আমরা কিছু কানাঘোষা শুনছি যে ঢাকা ক্যাপিটাল সাইফ হাসানকে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে এবং ঢাকা ক্যাপিটালস তাদের মুভমেন্টই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে অন্তত সোশ্যাল মিডিয়ায়, সেটা রিউমার্স হোক কিংবা সত্যি, সাইফকে তারা নেওয়ার চেষ্টা করছে তাদের দলে। সো সেটা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা অ্যাকুইজিশন হয়ে যাবে ঢাকার জন্য। তবে রংপুর ডেফিনেটলি গত মৌসুমে বা বিগত কয়েক মৌসুম ধরে সাইফ যেহেতু তাদের সঙ্গে খেলছেন, আমার মনে হয় রংপুর সাইফকে রাখারও একটা জোর চেষ্টা চালাবে। এবং ফরেন প্লেয়ারদের মধ্যে রংপুর রাইডার্স বিগত সময়ে বেশ কিছু ট্রাইড এন্ড টেস্টেড ক্রিকেটারদের উপরে নির্ভর করে, তাদেরকেই প্রত্যেক বছর আমন্ত্রণ জানানো হয় এবং একটা লয়্যালটি ফ্যাক্টর তৈরি হয়েছে। আসলে একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি যখন হয় তখন কিন্তু আপনি ফরেন প্লেয়ারদের সাথেও একটা সম্পর্ক স্থাপন করতে পারেন এবং সেই জায়গা থেকে ফরেন প্লেয়াররা তারা কিন্তু আপনার জন্য খেলতে আসবেন, সেই ডেডিকেশনটা তারা দেখাবেন এবং সেই সাথে তাদেরও লয়্যালটির দাম তারা দেওয়ার চেষ্টা করবেন। তো সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে খুশদিল শাহ, যিনি গত দুটো মৌসুম রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, তাকেও আবার নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং খাজা নাফে, পাকিস্তানি একজন ক্রিকেটার, তাকেও কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে রংপুর রাইডার্স। গত মৌসুমে খাজা নাফি খেলেছিলেন চট্টগ্রামের হয়ে, চিটাগাং কিংসের হয়ে খেলেছিলেন, খুব ভালো খেলেছিলেন তিনি, টপ অফ দ্য অর্ডারে খুব ভালো পারফরমেন্সটা তিনি দিয়েছেন। তো তার মতো একজন ক্রিকেটারকে আনার চেষ্টা করছে রংপুর রাইডার্স তাদের দলে। এবং আরো একটা পুরনো চেহারা দাউদ মালান, ইংলিশ এই ক্রিকেটার, তাকে আনার চেষ্টা করছে রংপুর রাইডার্স। এখন অ্যালেক্স হেলসের সঙ্গে যোগাযোগ করেছে কিনা আমি এখনো বুঝতে পারছি না, যদিও লিস্টের মধ্যে এখনো পর্যন্ত তার নামটা আমরা রিউমার হিসেবেও দেখছি না। তবে রংপুর তাদের ট্রাইড এন্ড টেস্টেড ক্রিকেটারদেরকেই খুঁজে বের করার চেষ্টা করবে, যাদেরকে বিগত কয়েক মৌসুম ধরে তারা দলে রাখার চেষ্টা করেছে। খুশদিল শাহর কথা বলা যেতে পারে অবভিয়াসলি। দাউদ মালান, তিনিও আগে খেলেছেন এই দলটায়, যদিও গত মৌসুমে তিনি খেলেছিলেন বরিশালের হয়ে, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। এবার বরিশাল তো বিপিএলেই নেই, সুতরাং এই প্লেয়ারগুলো কিন্তু খানিকটা ফ্রি আপ হয়ে গেছেন। সো রংপুর তাদের দিকে তাকাচ্ছে। খাজা নাফেকে যদি পায় দারুণ একটা ব্যাপার হবে। সিলেট টাইটান্স, ভুলে আপনারা খুলনা টাইটান্স ভাববেন না, বা টাইটান্স নামটা আবার বাংলাদেশের বিপিএল এর সঙ্গে যুক্ত করতে গেলে খুলনা টাইটান্সের কথাই মনে পড়ে যায়। তারা 3টা মৌসুম খেলেছিল বিপিএল এ, তবে খুলনা টাইটান্স নয়। এবার সিলেটের যে নতুন নামটা সিলেট টাইটান্স, নামটার সাথে আপনারা অভ্যস্ত হয়ে যান যারা সিলেটের সমর্থক রয়েছেন, কারণ এই নামেই দলটা সামনের 5 বছর বিপিএল এ খেলবে, মালিকানা চেঞ্জ হলেও, বিকজ দিস ইজ আ ট্রেডমার্ক নেম, ট্রেডমার্ক বাই বিসিবি। সো সিলেট টাইটান্স এখনো পর্যন্ত কি করেছে, আমরা লোকাল প্লেয়ার ক্যাটাগরিতে শুনছি যে মেহেদী হাসান মিরাজকে, যিনি গত মৌসুমে খুলনা টাইগার্সের ক্যাপ্টেন ছিলেন, খুলনা যেহেতু এবার বিপিএল এ নেই, মেহেদী মিরাজকে সিলেট টাইটান্স তারা তাদের ক্যাপ্টেন হিসেবে চাইছে, দলে থাকবেন, ক্যাপ্টেন হিসেবে থাকবেন এবং সেই সাথে সিলেটের আরো এক কৃতি সন্তান, সিলেটেরই ছেলে নাসুম আহমেদকে তারা রাখার চেষ্টা করছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা টিম বানাতে পারে সিলেট টাইটান্সও। আর নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে, যারা নতুন মালিকানার আন্ডারে এবার খেলবে, রংপুর এবং ঢাকা বাদ দিয়ে সবার জন্য কিন্তু একটা ওপেন স্লেট, তারা কিন্তু চেষ্টা করবেন তাদের মতো করে। এবং শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়, নভেম্বরের 17 তারিখ আসার আগেই নিশ্চয়ই আমরা জেনে যাব যে বিপিএল এর এবারের দল বদল যেটা হবে বা
টিম ফরমেশন যেটা হবে সেটা কি ড্রাফটের ভিত্তিতে হবে নাকি নিলামের ভিত্তিতে হবে, এবং নিলাম যদি হয় তাহলে ওপেন ক্যাপটা কত রয়েছে, কত টাকার ভেতরে একটা দল সাজাতে পারবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, সেই বিষয়গুলো ডেফিনেটলি আমরা জানবো। এবং কোন দল কাকে নিচ্ছে সেটার ব্যাপারে হয়তো নিলামের আগেই একটা আইডিয়া আমরা পেতে পারি। কিছু রুমার্স তো আছেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে বিভিন্ন রুমার্স আসছে। তবে আপাত মুহূর্তে এই হচ্ছে আমাদের কাছে আপডেট যা আমরা খুঁজে পেয়েছি। সামনেও যদি এই টাইপের কোনো আপডেটস আসে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে কি মনে হয় সো ফার আজকে পর্যন্ত, নিলামের আগ পর্যন্ত বা ড্রাফটের আগ পর্যন্ত দলগুলো যেভাবে তাদের প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, স্ট্রংগেস্ট কোন দলটাকে মনে হচ্ছে এই মুহূর্তে, বা কারা সবচেয়ে বেশি জলদি দল গুছিয়ে ফেলার পর্যায়ে এগিয়ে যাচ্ছে? এবং ওভারঅল এবারে বিপিএল এ লোকাল প্লেয়ারদের পাশাপাশি ফরেন প্লেয়ার যাদেরকে আনা হবে, আপনার কাছে কি মনে হয় যে গত বিপিএল এর তুলনায় এবার বেটার কোয়ালিটি ফরেন প্লেয়ার্স এই বিপিএল দলগুলো আনতে পারবে? সেই ব্যাপারটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সমর্থনটাও জানাতে ভুল করবেন না, বিপিএল এবার কোন দলকে আপনারা সাপোর্ট করছেন, যারা যারা এবারে বিপিএল এ খেলছে। এবং সেই সাথে 6 দলের বিপিএল হলে কি ব্যাপারটা ইন্টারেস্টিং বেশি হবে, নাকি আসলে 5 দল নিয়ে এগিয়ে যাওয়া দরকার, সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ষষ্ঠ দলটা কে হতে পারে সে ব্যাপারেও আপনাদের ধারণা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।